সম্প্রতি নির্বাচন হয়ে গেল যুক্তরাজ্যে এবং গতকালই নির্বাচনের ফলাফল ঘোষণা হলো। আজকে গণমাধ্যম জুড়েই সেই খবরটিও আমরা সকালে যখন সংবাদপত্রের শিরোনাম দেখছিলাম সেখানেও দেখছিলাম। এবং 14 বছর পর একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়ে যুক্তরাজ্যের ক্ষমতায় এলো লেবার পার্টি। 412টি আসন তারা পেয়েছে এবং 100-র কিছু ওপরে আসন পেয়ে তাদের কাছে পরাজিত হয়েছে কনজারভেটিভ পার্টি। এবং কেন কনজারভেটিভ পার্টির এই ভরাডুবি এবারে নির্বাচনে, সেই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজ অতিথি হিসেবে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বশির আহমেদ। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল। এই যে 14 বছর যুক্তরাজ্যের শাসনভার হাতে রাখার পর এমন ভরাডুবি হলো কনজারভেটিভ পার্টির, এর পেছনে কারণ কি হতে পারে? ভোটাররা কোন বিষয়টিকে মাথায় রেখে এবার ভোট দিয়েছেন? কারণ যিনি প্রধানমন্ত্রী এবার হলেন লেবার পার্টি থেকে, তিনিও যে খুব ক্যারিজম্যাটিক লিডার এমন তো নয়, মানে খুব একেবারেই খুব প্রমিনেন্ট কোনো নেতা তিনি নন। তারপরেও এটি মানে তাদের এত আসন পাওয়ার কি কারণ? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে 14 বছর যে টরি বা কনজারভেটিভদের নেতৃত্বে যে ব্রিটেন পরিচালিত হয়েছে, এখন সেই ভ্রান্তিগুলো কি ছিল, যার ফলে আমরা দেখলাম যে অনেকটাই নতুন একজন নেতৃত্ব স্টারমার এখন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং একটি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছেন। যে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে 1997 সালে আপনার পরে আজকে থেকে 25 বছর আগে তারা যে ধরনের টনি ব্লেয়ারের নেতৃত্বে লেবার পার্টি যে বিজয় লাভ করেছিলেন, সেরকম একটি ল্যান্ডস্লাইড ভিক্টরি তারা পেয়েছেন। যদিও বিভিন্ন পূর্বাভাস ছিল, বিভিন্ন পর্যবেক্ষণে বলা হচ্ছিল যে এবার লেবার পার্টি ব্যাপক ভাবে সংখ্যাগরিষ্ঠতা বা ব্যাপক ভাবে নির্বাচনে বিজয়ী হবে, এই ধরনের পরিসংখ্যান কিন্তু আমাদের সামনে ছিল। তো এর কারণ হিসাবে কি বলা যায়, এই নির্বাচনে ব্রিটেনের কি কি বিষয় বা ফ্যাক্টরস গুলো কাজ করেছে, সেগুলো নানা মিডিয়াতে এসেছে, বিশ্লেষকদের আলোচনা এসেছে। তো সেগুলোকে যদি আমরা সামারাইজ করি তবে দেখবো যে প্রথমে সেখানে যে অর্থনৈতিক বিষয়টা, অর্থাৎ যে দৃঢ় অর্থনৈতিক প্রবৃদ্ধি, তারপরে সেখানে আছে মুদ্রাস্ফীতি, সেখানে আছে জনপরিষেবা যেটাকে আমরা ন্যাশনাল হেলথ কেয়ার বলি, তারপরে সেখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অভিবাসন নীতি। চারটা বিষয়কে যদি আমরা মূল ধরি, এই চারটা বিষয় কিন্তু টরি এবং লেবার পার্টির মধ্যে কিন্তু আপনার নির্বাচনের ইস্যু ছিল। তো আমরা যদি লক্ষ্য করি 2022 সালে আপনার পর্যন্ত বা 23 এর প্রথম দিক পর্যন্ত গ্রেট ব্রিটেনের অর্থনৈতিক যে মন্দা, অর্থাৎ সেখানে যে প্রবৃদ্ধি সেটা কমে এখন 0.1% দাঁড়িয়েছে এবং 2022 পর্যন্ত সেখানে আমরা দেখেছি যে মূল্যস্ফীতি 40 বছরের রেকর্ড সেখানে অতিক্রম করেছে। আর যেটা আমরা ন্যাশনাল হেলথ কেয়ার বা NHS যেটাকে বলা হয়, ন্যাশনাল হেলথ সার্ভিস, সেটাও কিন্তু খুব সেটা নানাভাবেই সেটা স্মার্টলি পরিচালিত হচ্ছিল না। অর্থাৎ সেখানে ডাক্তারদের যে আপনার যে পরিষেবার কাঠামো সেটা বৃদ্ধি করা সম্ভব হচ্ছিল না। বিভিন্ন পরীক্ষা, ইভেন সাধারণ যে জিপি বলে, জেনারেল ফিজিশিয়ান, তাদেরকে দেখাতে হলো লম্বা লাইন, সে 2 মাস 3 মাসের একটা অ্যাপয়েন্টমেন্টের বিষয় ছিল। অর্থাৎ স্বাস্থ্য কাঠামো যেটা ব্রিটেন, যেটা খুবই বিখ্যাত ছিল পৃথিবীর মধ্যে, সেই পরিষেবার কাঠামোটাও অনেকটা প্রায় ভেঙে পড়েছিল। আর অভিবাসনের বিষয়টা যদি আমরা বলি, অভিবাসন কিন্তু অনেক বেড়েছে, বিশেষ করে কিছু কিছু দেশ, অর্থাৎ তুরস্ক, আপনার আফগানিস্তান থেকে আপনার ব্যাপক হারে কিন্তু আপনার সেখানে গিয়েছে এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলেও কিন্তু আমরা দেখেছি যে ইউক্রেন থেকে প্রচুর শরণার্থী কিন্তু আপনার ইউক্রেতে এসেছে। এছাড়া অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েও কিন্তু একটা ব্যাপক
আপনার অনুপ্রবেশকারীদের প্রবেশ সেখানে ছিল, যেগুলোকে থামানোর জন্য কনজারভেটিভ পার্টি বিভিন্ন নীতি নিয়েছিল, যেরকম একটা হচ্ছে রুয়ান্ডা পলিসি, যে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করবে তাদেরকে রুয়ান্ডা পাঠিয়ে দেওয়া হবে। এই ধরনের পলিসির মধ্য দিয়েও কিন্তু তারা এই অভিবাসন সমস্যার সমাধান করতে পারেননি। ফলে এই 4টি পয়েন্টকে আমরা দেখেছি যে সেখানে লেবার পার্টি তারা একটি বিকল্প প্রস্তাবনা তৈরি করেছে এবং জন আকাঙ্ক্ষা তাদের পক্ষে নিয়ে গিয়েছে। আরেকটি বিষয় আমি শুধু বলবো যে 2016 সালে যে ব্রেক্সিট হয়েছিল, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে যারা গ্রেট ব্রিটেনকে আলাদা করেছিল, এই ব্রেক্সিট পন্থীরাও কিন্তু এবার কনজারভেটিভদেরকে ভোট দেয়নি। এর বাইরে আরো কিছু কিছু বিষয় আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখবো যে কিছু রাজনৈতিক দল সেখানে আপনার আহ রিফর্ম ইউকে নামে একটি একটি রাজনৈতিক দল, যে নাইজেল ফারাজের নেতৃত্বে, তারা কিন্তু খুব ভালো করেছে, যদিও 4টি আসনে জয়লাভ করেছে, কিন্তু আমরা দেখেছি যে প্রায় আপনার 103টি আসনে কিন্তু তারা দ্বিতীয় অবস্থানে নিয়েছে। এছাড়া আরেকটি বড় রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তারা এই নির্বাচনে 60টি আসন লাভ করেছে। ফলে শুধুমাত্র যে ব্যাপকভাবে যে লেবারদের ভোটের হার বেড়েছে তেমন নয়। আমরা যদি লক্ষ্য করি তাদের এইবার ভোটের হার মাত্র 2 পয়েন্ট বেড়েছে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যে যে দলের উত্থান সেটাও কিন্তু লেবারদের পক্ষে গিয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবেই কনজারভেটিভ পার্টি তাদের যে ঐতিহ্য, তার অনেক আসন আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেগুলিকে তারা হারেনি, সেখানেও তারা কিন্তু হেরেছে। এবং প্রধানমন্ত্রীদের মধ্যে শুধুমাত্র ঋষি সুনাক পাশ করেছে, কিন্তু লিজ টেলর সহ প্রায় 4 জন সাবেক প্রধানমন্ত্রী কিন্তু নির্বাচনে হেরেছে। ফলে এখানে এইবার যে লেবার পার্টির যে বিজয়, সেই বিজয়ের পিছনে শুধুমাত্র পলিসি দায়ী নয়, এর পিছনে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের যে উত্থান, ছোট ছোট রাজনৈতিক দলের উত্থান, সেটাও কিন্তু ব্যাপক ভূমিকা পালন করেছে বলে আমরা বিশ্লেষণে দেখেছি। যুক্তরাজ্যের সঙ্গে আমাদের সবচেয়ে কাছের যে সম্পর্ক সেটি হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যুক্তরাজ্যে লেখাপড়া করতে যান এবং বাংলাদেশের অনেক মানুষ যুক্তরাজ্যে অভিবাসী হিসেবে আছেন। সেই জায়গা থেকে আমরা সবসময় দেখেছি লেবার পার্টি ক্ষমতায় এলে তারা অভিবাসনের ব্যাপারে কিছুটা শিথিল থাকে কনজারভেটিভদের তুলনায়। অভিবাসন নীতিটা একটু আলাদা থাকে এবং অভিবাসীদের জন্য নানা রকম সুযোগ সুবিধা দেয়া হয়। এবারও কি একই ধরনের সুবিধা অভিবাসীরা বা বিদেশি শিক্ষার্থীরা পাবেন বলে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এই এই বিষয়ে কিন্তু আমরা খুব একটা চাতুর্য লক্ষ্য করেছি, বিশেষ করে আপনি লেবার পার্টির আপনার যে প্রধান মানে কিয়ার স্টারমার, তিনি কিন্তু বাংলাদেশিদের সম্পর্কে একটি মন্তব্য করে ফেলেছিলেন, যেটা নিয়ে ব্যাপক আপনার অসন্তোষ তৈরি হয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে। তো এখন যেটা হচ্ছে যে তারা কনজারভেটিভ পার্টির যে অভিবাসন নীতিতে যে ধরনের দুর্বলতা আছে, বা তারা যেটাকে বলেছে রুয়ান্ডা পলিসি, লেবার পার্টি বলেছে আমরা রুয়ান্ডা পলিসি থেকে বেরিয়ে আসব। এখন বাংলাদেশের সঙ্গে বা যে যে ঐতিহাসিক সম্পর্ক সেটা হয়তো হ্রাস পাবে না, কিন্তু অভিবাসী মোকাবেলার জন্য তাদের যে স্ট্রিনজেন্ট পলিসি, যে শক্ত পলিসি, সেটা থেকে খুব বেশি বেরিয়ে আসতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের অবস্থা মানে তারা হয়তো বা মানে কনজারভেটিভ পার্টির সঙ্গে লেবার পার্টি এক্ষেত্রে কিন্তু খুব কিভাবে অভিবাসীর সমস্যা সমাধান করবে সেটা নিয়ে খুব স্পষ্ট কিছু বলছে না। শুধু তারা হয়তো বলছে যে এই অভিবাসন নীতিটাকে যেখানে দুর্বলতা আছে, ঘাটতি আছে, সেগুলিকে তারা হয়তো মোকাবেলা করবে বা পরিচালনা করবে। কিন্তু অভিবাসী সমস্যা একটা ব্রিটেনের একটি জাতীয় সমস্যা। এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য হয়তো সামগ্রিকভাবে তারা নীতি বা লক্ষ্য প্রণয়ন করবে। এবং বাংলাদেশ অবশ্যই সেখানে বাংলাদেশি স্টুডেন্টরা সেখানে আছে, এবং বাংলাদেশের সাথে ব্রিটেনের যে ঐতিহাসিক সম্পর্ক সেটা হয়তো বা বাধাগ্রস্ত হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। কিন্তু খুব বেশি আশাবাদী এই মুহূর্তে আমরা হতে পারছি না। একটু সংক্ষেপে ছোট্ট করে যদি বলেন যে নতুন যে সরকার গঠন হলো ব্রিটেনে, তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো এখন কি, কোন জায়গাটিতে তাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে? তাদের সামনে তো আপনার যে সামগ্রিকভাবে বলেন অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আছেই। আপনি দেখেন যে লাস্ট কনজারভেটিভ পার্টির
তিনজন প্রধানমন্ত্রী খুব আপনার বরিস জনসন থেকে শুরু করে লিজ ট্রাস এবং ঋষি সুনাকের খুবই কয়েক মাসের মধ্যে তাদের পরিবর্তন হয়েছিল, বিকজ সেখানে অর্থনৈতিক নীতি অর্থাৎ ইকোনমিক রিফর্মটাই কিন্তু সবচেয়ে বেশি কাজ করেছিল। ফলে আমি মনে করি যে এই মুহূর্তে সমগ্র বিশ্বব্যাপী যে অর্থনৈতিক যে মন্দা, সেখান থেকে তো অবশ্যই ব্রিটেনকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি যে অর্থনৈতিক এই মন্দা, এই পলিসিটা সবচেয়ে বেশি তাদের কাছে চ্যালেঞ্জিং। এরপরে যেটা বললাম যে জাতীয় স্বাস্থ্য সেবা বা ন্যাশনাল হেলথ সিস্টেম কে ধরে রাখা, কারণ ন্যাশনাল হেলথ সিস্টেমে প্রচুর বিনিয়োগ হচ্ছে কিন্তু সেই পরিমাণ কোনো রিটার্ন আসছে না, জনগণের সেবা মান বৃদ্ধি পাচ্ছে না। সাধারণ একজন জিপি, একজন জেনারেল ফিজিশিয়ানকে দেখাতে হলে ৩-৪ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই ধরনের এখানে একটি বিষয় আছে। আর অভিবাসন, অবশ্যই অভিবাসন নীতিটাকে এখন দেখতে হবে যে আপনার মানে লেবার পার্টি কিভাবে সেটাকে মোকাবেলা করে। তা এর বাইরে তো আন্তর্জাতিক তাদের যে পলিসি আছে খুব বেশি সেই সব জায়গায় আসলে পরিবর্তন, বৈদেশিক নীতিতে খুব একটা পরিবর্তন আসে না, পররাষ্ট্র নীতিতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।